শুভ সকাল সবাইকে। আজ 25 এপ্রিল শুক্রবার। আজকের সকালের বিশেষ খবর হলো, পহেলগাঁও কাণ্ডে দেশ জুড়ে সুখের ছায়া নেমে এসেছে। এই পরিস্থিতিতে 4 দিন ওয়াকফ বিরোধী আন্দোলন স্থগিত মুসলিম পার্সোনেল ল বোর্ডের। গেমন ব্রিজ সংস্কারে অর্থ বরাদ্দ 3.01 কোটি টাকা। পাক সেনাপ্রধানকে লাদেনের সঙ্গে তুলনা। করাচির দিকে তাক করে মিসাইল মহড়া নৌসেনার। অ্যাকশন শুরু ভারতের। জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেব। হামলা শুধু নিরীহ পর্যটকের উপর হয়নি, দেশের শত্রুরা ভারতের আত্মার উপর হামলার দুঃসাহস দেখিয়েছে। আজ আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রতিটি সন্ত্রাসবাদীকে খুঁজে বের করবে, প্রতিটি জঙ্গিকে জবাব দেবে ভারত। হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আসাম থেকে পাকিস্তানকে সমর্থন নয়, দেশ বিরোধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী হিমন্তের। পহেলগাঁওয়ে নিহতদের পরিবারকে 5 লক্ষ করে অর্থ সাহায্য। ইসলামাবাদের পর নেপালের সাংসদ গৌরব, যোগসূত্র খতিয়ে দেখছে এসআইটি। সস্ত্রীক সাংসদকে জিজ্ঞাসাবাদ জুন জুলাইয়ে। এবং সর্বশেষ খবরটি হলো, আগামীকাল মুখ্যমন্ত্রীর বিরাট জনসভা হাইলাকান্দিতে। আয়নাখালে মুখ্যমন্ত্রীর সভা শনিবার, জোর প্রস্তুতি। এবারে শুনুন বিস্তারিত খবর। ওয়াকফ বিরোধী আন্দোলন স্থগিত মুসলিম বোর্ডের। পহেলগাঁও কাণ্ডে দেশ জুড়ে সুখের ছায়া নেমে এসেছে। এই পরিস্থিতিতে ওয়াকফ বিরোধী আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল ল বোর্ড। ওই নারকীয় হত্যার ঘটনায় মৃতদের প্রতি সংহতি জানাতেই তাদের এই পদক্ষেপ। বোর্ডের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 3 দিনের জন্য ওয়াকফ বিরোধী আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ল বোর্ডের সভাপতি মাওলানা খালিদ সৈফুল্লাহ রহমানী এই হামলার তীব্র নিন্দা করেছেন। ঘটনায় জঙ্গিদের বিরুদ্ধে কেন্দ্র যাতে কঠোর ব্যবস্থা নেয় সেই আহ্বানও জানিয়েছেন তিনি। আর 3 দিন পর ওয়াকফ ইস্যুতে আবার আন্দোলন শুরু হবে বলে জানিয়েছে বোর্ড। অন্যদিকে জমিয়ত উলামা হিন্দ সহ একাধিক মুসলিম সংগঠন এই জঙ্গি হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছে। জঙ্গিদের কঠোর শাস্তির দাবি করেছে তারা। পরবর্তী খবরটি হলো, গেমন ব্রিজ সংস্কারে বরাদ্দ 3.01 কোটি টাকা। গেমন ব্রিজ সংস্কার করার জন্য অর্থ বরাদ্দ করল কেন্দ্র সরকার। জাতীয় মহাসড়ক সংস্থা ন্যাশনাল হাইওয়ে এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড অর্থাৎ NHIDCL জানিয়েছে, কাছাড় জেলায় 6 নম্বর জাতীয় সড়কের উপর থাকা গেমন ব্রিজের সংস্কারের জন্য মোট 3,01,28,958 টাকা বরাদ্দ করা হয়েছে। উল্লেখ্য, কেন্দ্র সরকারের এই অর্থ বরাদ্দের ঘোষণার বিষয়টি প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি আইটি সেলের আহ্বায়ক ধর্মানন্দ দেবের এক RTI আবেদনের ভিত্তিতে জবাব দিতে গিয়ে একথা জানিয়েছে সরকার। ধর্মানন্দ দেব জানিয়েছেন, বরাদ্দকৃত তহবিলটি গত 29 নভেম্বর অনুমোদন লাভ করেছিল। সংস্কার কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার হিসেবে নিয়োগ করা হয়েছে যে ইনফ্রাটেক লিমিটেডকে। তাদের আওতায় ব্রিজের গার্ডার মজবুতকরণ, ডেকিং পুনর্বিন্যাস, রেলিং নির্মাণ সহ বিভিন্ন মেরামতির কাজ সম্পন্ন করা হবে। পরবর্তী খবরটি হলো, করাচির দিকে তাক করে মিসাইল মহড়া নৌসেনার। অ্যাকশন শুরু। মধুবনী থেকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরই করাচির দিকে তাক করে মিসাইল তুলল ভারতীয় নৌসেনা। পহেলগাঁও কাণ্ডের পরপর বুধবারই 3 বাহিনীকে জল, স্থল ও নৌবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই আবহেই বৃহস্পতিবার পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে শক্তি দেখালো নৌসেনা। আরব সাগরে পাক নৌসেনার মহড়ার মধ্যেই মিসাইল ফায়ার করল ভারত। INS সুরার থেকে পরপর মিসাইল ফায়ার করা হলো। বুধবার নয়াদিল্লির হুঙ্কারের পরই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসলামাবাদও। আরব সাগরে নিজেদের ক্ষমতা জাহির করতে পাক নৌবাহিনী মহড়ায় নামে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এদিন পাক নৌসেনার মহড়ার পাল্টা বার্তা দিল নয়াদিল্লি। কার্যত বুঝিয়ে দিল, পাকিস্তান আঘাত করলে হাত গুটিয়ে বসে থাকবে না ভারতও। ইসলামাবাদকে ভারতীয় নৌসেনা বোঝানোর চেষ্টা করছে, জল সীমান্তে কোনো ফাঁক ফুকর রাখা হচ্ছে না। পাশাপাশি রাফাল এবং সুখোই 2 যুদ্ধ বিমানকে নর্দার্ন কমান্ডে প্রস্তুত রাখার নির্দেশও দেওয়া হয়েছে বলে সেনা সূত্রে খবর। গ্রুপ ক্যাপ্টেন প্রাক্তন বায়ুসেনা কর্তা RK দাস বলেন, ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দিতে প্রস্তুত। ভারতের নৌসেনা ও বায়ুসেনা সকলেই তৈরি। INS সুরার থেকে মিসাইল ফায়ার করেছি, এটা একটা ইঙ্গিত, হুমকিও। পাকিস্তানকে বুঝতে হবে যে আমরা আর বরদাস্ত করব না। পরবর্তী খবরটি হলো, জঙ্গিদের কল্পনাতীত শাস্তি দেব বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরীহ পর্যটকদের উপর হামলা চালিয়ে পাক জঙ্গিরা আদতে ভারতের আত্মায় আঘাত করার দুঃসাহস দেখিয়েছে, প্রত্যাঘাত হবে। প্রত্যেক জঙ্গিকে খুঁজে বের করে কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। ভারত এমন দৃষ্টান্ত তৈরি করবে যাতে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে যায়।
বৃহস্পতিবার বিহারের মধুবনীতে সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে পহেলগাঁও কাণ্ড নিয়ে কড়া বার্তা দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানকে পাশে নিয়ে এদিন হুঙ্কার ছাড়েন মন্ত্রী। অনুষ্ঠানের শুরুতেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে করজোড়ে নীরবতা পালন করেন মোদী। এরপরই সুর চড়ান পাক জঙ্গিদের বিরুদ্ধে, বলেন 140 কোটি ভারতীয়ের ইচ্ছা শক্তি সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে গুড়িয়ে দেব। ন্যায় বিচারের জন্য গোটা দেশ দৃঢ় প্রতিজ্ঞ। হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে সন্ত্রাসবাদীরা এই নৃশংস হামলা চালিয়েছে শুধু তারাই নয়, হামলার ষড়যন্ত্রকারীরা কঠোরতম শাস্তি পাবে, এমন শাস্তি দেব যা তাদের কল্পনারও অতীত। কার্যত পাকিস্তানকে বার্তা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আজ বিহারের মাটি থেকে আমি গোটা বিশ্বকে বলতে চাই, ভারত অবশ্যই প্রত্যেক সন্ত্রাসবাদীকে খুঁজে বের করবে, তাদের চিহ্নিত করবে এবং শাস্তি দেবে সন্ত্রাসের মদতদাতাদেরও। তিনি বলেন, নিহতদের পরিবারের পাশে গোটা দেশের মানুষ রয়েছেন। কোটি কোটি ভারতবাসী আজ শোকাচ্ছন্ন। যাদের চিকিৎসা চলছে তাদের দ্রুত সুস্থ করে তুলতে সরকার সব রকম চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর কথায়, এই নৃশংস জঙ্গি হামলায় কেউ ছেলেকে, কেউ ভাইকে, কেউ বা স্বামীকে হারিয়েছেন। তাদের কেউ বাংলায় কথা বলতেন, কেউ কন্নড়ে, কেউ মারাঠা, কেউ হিন্দি, কেউ বা ভোজপুরি ভাষায় কথা বলতেন। আজ তাদের মৃত্যুতে কার্গিল থেকে কন্যাকুমারী সব ভারতবাসীর সুখ এবং রাগ মিলেমিশে এক হয়ে গিয়েছে। মোদী বলেন, সন্ত্রাসবাদ বিচারের আওতার বাইরে থাকতে পারে না। ন্যায় বিচারের জন্য সব পদক্ষেপ করা হচ্ছে। যারা মানবতাবাদকে সমর্থন করেন তারা আমাদের সঙ্গে রয়েছেন। এদিকে ইসলামাবাদকে কড়া বার্তা দিয়ে বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে তলব করা হয় পাকিস্তানের অন্যতম শীর্ষ কূটনীতিককে। সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার মধ্যরাতে নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয় ভারতে থাকা পাক কূটনীতিক সাদ আহমেদ ওয়াজরাইকে। পাক দূতাবাসে থাকা প্রতিরক্ষা, নৌ ও বায়ুসেনা উপদেষ্টাকে পার্সোনা নন গ্রাটা অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে নয়াদিল্লি। 7 দিনের মধ্যে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে 3 পাক উপদেষ্টাকে। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে ব্লক করেছে নয়াদিল্লি। পরবর্তী খবরটি হলো, আসাম থেকে পাকিস্তানকে সমর্থন নয়, দেশ বিরোধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রী হিমন্তের। পহেলগাঁওয়ে নিহতদের পরিবারকে 5 লক্ষ করে অর্থ সাহায্য। পহেলগাঁওয়ে ইসলামিক সন্ত্রাসবাদীদের হিন্দু হত্যার ঘটনায় যারা পাকিস্তানকে সমর্থন করছেন তাদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসামের জমি থেকে এ ধরনের কোনো প্রয়াস চালাতে দেবে না সরকার। ভারত বিরোধী বিভেদকামী শক্তিগুলিকে সতর্ক করে দিয়েছেন তিনি। দিঙ্গের এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলামকে গ্রেফতার করে এর প্রমাণ দিয়েছে সরকার, কারণ পহেলগাঁওয়ের জঘন্যতম ঘটনায় পাকিস্তানকে আড়ালের চেষ্টা করেছিলেন তিনি। জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে ইসলামিক সন্ত্রাসবাদীদের বেছে বেছে হিন্দু হত্যা দেখে গোটা দেশ যখন ফুঁসছে, তখন দেশের মাটিতে বসে সামাজিক মাধ্যমে কিছু লোক পাকিস্তানকে সমর্থনের চেষ্টা করতে দেখা যাচ্ছে। ফেসবুকে উল্লাস ব্যক্ত করার দায়ে গ্রেফতার করা হয়েছে ঝাড়খণ্ডের এক মোল্লাকে। আসামে সামাজিক মাধ্যমে এমন নানা প্রয়াস দেখা যাচ্ছে। এমনকি সংখ্যালঘু বিধায়ক আমিনুল ইসলাম ও পহেলগাঁওয়ের ঘটনাকে সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র বলে পাকিস্তানকে আড়াল করার চেষ্টা করেছেন ফেসবুক পোস্টে। তবে আসামের জমি থেকে পাকিস্তানকে সমর্থনের যে কোনো প্রচেষ্টা রুখে দেওয়ার অঙ্গীকার করে মুখ্যমন্ত্রী আজ বলেন, সারা দেশে কিছু লোক যে কোনোভাবে পাকিস্তানের উপর থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে পাকিস্তানকে সমর্থনের প্রবণতাও দেখা যাচ্ছে। তবে ভারত বিরোধী বিভেদকামী শক্তিকে আমি সতর্ক করে দিচ্ছি, আসামের জমি থেকে পাকিস্তানকে সমর্থনের কোনো প্রচেষ্টা চালাতে দেব না আমরা। সামাজিক মাধ্যম কিংবা অন্য কোনো উপায়ে সেই চেষ্টা করা হলে কড়া ব্যবস্থা নেবে পুলিশ। কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আমিনুলের মন্তব্য টেনে মুখ্যমন্ত্রী বলেন, এআইইউডিএফ বিধায়কের মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন আসামের মানুষ। পাকিস্তানকে সমর্থনের চেষ্টা সবাইকে আঘাত দিয়েছে। আমি নিজে সেই ভিডিও খতিয়ে দেখেছি। পাকিস্তানকে আড়াল করতে এই ভিডিও পোস্ট করা হয়েছে, তাই পুলিশকে কড়া ব্যবস্থা নিতে বলা হয়। দেশদ্রোহের মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে পেশ করা হবে তাকে। আদালত এর উপযুক্ত বিচার করবে। তাই আমি প্রত্যেককে সতর্ক করে দিচ্ছি, কোনোভাবেই যাতে পাকিস্তানকে সমর্থনের চেষ্টা না করেন। বিধায়ককে গ্রেফতার করে সেই বার্তা দেওয়া হয়েছে। এদিকে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হাতে নিহতদের পরিবারকে অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে আসাম সরকার। মুখ্যমন্ত্রী বলেন, পহেলগাঁওয়ের ঘটনায় মৃত্যু হয়েছে 25 জনের, একজন নেপালের লোকও রয়েছেন। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নিহত প্রত্যেক ব্যক্তির পরিবারকে 5 লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়া হবে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের ত্যাগ স্মরণ করে পরিবারের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেওয়া হবে অর্থ সাহায্য। আসাম দীর্ঘদিন সন্ত্রাস আক্রান্ত থাকার কথা মনে করিয়ে তার মন্তব্য, আসাম বহুদিন ধরে সন্ত্রাসবাদে আক্রান্ত ছিল, ফলে সন্ত্রাসবাদীদের হাতে নিহত প্রতিটি পরিবারের মর্মবেদনা দুঃখ আমরা উপলব্ধি করতে পারি। দেশে এই ধরনের ঘটনা প্রত্যেক আসামবাসীর মনে আঘাত দিয়েছে। এই যুদ্ধে নিহতদের পরিবারের পাশে রয়েছি আমরা।
পরবর্তী খবরটি হলো ইসলামাবাদের পর নেপালে গৌরব, যোগসূত্র খতিয়ে দেখছে এসআইটি। সস্ত্রীক সাংসদকে জিজ্ঞাসাবাদ জুন জুলাইয়ে। পাকিস্তান যুগে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দগদগে ঘা এখন তাজা। তখন পাক সংঘর্ষ নিয়ে কংগ্রেস সাংসদ গৌরব গগৈকে টানা আক্রমণ করে চলছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, লোকচক্ষুর আড়ালে 18 সীমান্ত দিয়ে ইসলামাবাদ গিয়ে 15 দিন ছিলেন কংগ্রেস সাংসদ, তারপর নেপালেও যান। নেপালে আইএসআইয়ের সক্রিয়তা কে না জানে, তাই নেপাল সফরের সঙ্গে এর যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। কংগ্রেস সাংসদ গৌরব গগৈ এবং তার বিদেশি পত্নীর পাক যুগের তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে। তৌকির আলী শেখ নামে পাকিস্তানের এক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে এসআইটি গঠন করে তদন্ত হচ্ছে। এসআইটি ইতিমধ্যেই দিল্লি, পাঞ্জাব সহ দেশের বিভিন্ন স্থানে তদন্ত করে এসেছে। তদন্তের ভিত্তিতে বিভিন্ন তথ্য সামনে এনেছেন মুখ্যমন্ত্রী। বিমানে যাত্রা এড়িয়ে পাঞ্জাবের 18 সীমান্ত দিয়ে গৌরবের পাকিস্তানে যাওয়া, সেখানে টানা 15 দিন ধরে থাকার তথ্য আগেই প্রকাশ করেছেন তিনি। তাছাড়া ভারতে বসে টানা 3 বছর পাকিস্তান থেকে গৌরব পত্নীর বেতন নেওয়ার কথাও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের বলেন, আসামের এক সাংসদ ইসলামাবাদে গিয়ে 15 দিন থাকার তথ্য রয়েছে সরকারের হাতে। জনগণের চোখ এড়াতে 18 সীমান্ত দিয়ে ইসলামাবাদে যান তিনি। সীমান্তের ওপারে কে অপেক্ষায় ছিল তার জন্য, কে নিয়ে গেল ইসলামাবাদে, সেখানে গিয়ে কি করছিলেন সেটা জানার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ইসলামাবাদ থেকে ফিরে নেপালেও যান কংগ্রেসের সেই সাংসদ। নেপালে তখন সক্রিয় ছিল আইএসআই, একাই যান সেখানে। ছুটি কাটাতে গেলে পরিবার সঙ্গে থাকতো, ফলে তার নেপাল সফর খতিয়ে দেখা হচ্ছে। কোনো জনসমাগমের কর্মসূচিও ছিল না সেখানে, ফলে জাতীয় সুরক্ষার সঙ্গে জড়িত বিষয় হলে সেটা খতিয়ে দেখা হচ্ছে। তাছাড়া ভারতে বসে টানা 3 বছর পাকিস্তান থেকে গৌরব পত্নীর বেতন নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, সাংসদের পত্নী পাকিস্তানে কাজ করতেন, সেখান থেকে চলে আসেন নতুন দিল্লিতে। ভারতে এসে অন্য সংস্থায় কাজে যোগ দেন। পাকিস্তান থেকে প্রতি মাসে আসতো তার বেতন। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য রয়েছে সরকারের হাতে। তদন্তকারীরা জানতে পেরেছেন কর্মীর প্রয়োজন ছিল না সেই সংস্থার, তাই সাংসদ পত্নীকে কাজে নিতে চায়নি। কিন্তু তাদের টাকা ব্যয় হবে না, পাকিস্তান থেকে বেতন দেওয়ার কথা বলায় চাকরিতে নেওয়া হয় তাকে। তদন্তকারীদের হাতে এর রেকর্ড রয়েছে। আগামী সেপ্টেম্বরে প্রকাশ করা হবে এসআইটির তদন্ত প্রতিবেদন। বিভিন্ন তথ্য প্রমাণ হাতে এসেছে। এসআইটির তদন্ত প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে। আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট প্রকাশ্যে আনা হবে। তবে এর আগে জুন জুলাই মাসে সাংসদ এবং তার পত্নীকে জিজ্ঞাসাবাদ করবে এসআইটি, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যতদূর সম্ভব তদন্ত করবে এসআইটি, এতে আরো তথ্য প্রমাণ হাতে আসবে। পরবর্তীতে তদন্তের ভার তুলে দেওয়া হবে কোনো কেন্দ্রীয় সংস্থার হাতে। পরবর্তী খবরটি হলো, আয়নাখালে মুখ্যমন্ত্রী সভা শনিবার, জোর প্রস্তুতি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আয়নাখালের নির্বাচনী সভা ঘিরে চলছে জোর প্রস্তুতি। বৃহস্পতিবার জেলা সভাপতি কল্যাণ গোস্বামীর নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধি দল আয়নাখালের খেলার মাঠে গিয়ে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রীর সভাস্থল সাজানো, মঞ্চ নির্মাণ ইত্যাদির কাজ অনেকটাই হয়ে গেছে। এদিন মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভার কাজের প্রস্তুতি পরিদর্শনে জেলা সভাপতি ছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক জওহরলাল নাথ, সঞ্জয় রায়, গৌতম গুপ্ত, সুব্রত ভট্টাচার্য, বাবুল রায় প্রমুখ। অন্যদিকে বুধবার মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আয়নাখালে মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতির কাজ খতিয়ে দেখেছেন। মুখ্যমন্ত্রীর সভার ব্যাপারে মন্ত্রী হাইলাকান্দির পুলিশ সুপার লীনাদুলের সঙ্গে আলোচনাও করেন। পুলিশ সুপার সভার নিরাপত্তার বিষয়ে খতিয়ে দেখেছেন। মুখ্যমন্ত্রীর সভার প্রস্তুতি খতিয়ে দেখতে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সঙ্গে পূর্ত বিভাগের আধিকারিক সহ অন্যান্য বিভাগের কর্মকর্তারাও আলোচনা করেন। উল্লেখ্য, আগামীকাল 26 এপ্রিল মুখ্যমন্ত্রী হাইলাকান্দি জেলার আয়নাখালে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এই সভাকে সফল করার জন্য বর্তমানে বিজেপি নেতারা ব্যস্ত রয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।